সাজেদা খাতুন সিদ্দিকী ডক্টর সালাম জাহানারা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে চৌবাড়ি ডক্টর সালাম জাহানারা কলেজের ছাত্রছাত্রীদের সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্র ক্লাস নেব। যদিও ক্লাসের সময়সীমা খুব কম, তারপরেও আমরা ক্লাসের মধ্যে কিছুটা তোমাদের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করব। তোমাদের বাংলা প্রথম পত্র বই এবং সিলেবাস সম্পর্কে তোমরা তো একটু জেনেছ, যদিও একটু পরিবর্তন হয়েছে, তারপরেও কিন্তু পরিবর্তনটা তোমাদের জন্য নয়, তোমরা সবাই নতুন, তোমাদের সব কিছুই নতুন। পরিবর্তনটা আমাদের জন্যে। কিছু কবিতা, কিছু গল্প এবং প্রবন্ধের পরিবর্তন হয়েছে, যা আমরা পরবর্তী সময়েও তোমাদের জানাবো। আমি তোমাদের ক্লাসগুলো নেব হচ্ছে প্রবন্ধ এবং কবিতা। তো আজকে আমি তোমাদের ক্লাসে প্রথম ধরবো হচ্ছে কবিতা। আমরা ধরবো কবিতা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্তের। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে তোমরা ছোটবেলা থেকেই তার কবিতা কিছু কিছু পড়েছ। আবার আমরা প্রধান করে আর কি পড়ব বিভীষণের প্রতি মেঘনাদ। এই কবিতাটা আসলে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য থেকে নেওয়া হয়েছে। যে কাব্যগ্রন্থের 9টা স্বর্গ আছে, কিন্তু তার 6 নম্বর স্বর্গের ছোট্ট একটা অংশ তোমাদেরকে এই কবিতায় পড়তে হবে। তো আমরা প্রথমত মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে দুই একটা কথা না বললেই নয়। যিনি প্রথম জীবনে বাংলা ভাষাকে নিজের মাতৃভাষা এবং সাহিত্যের ভাষা বলে স্বীকার করতে অস্বীকার করেছিলেন, কিন্তু পরবর্তী জীবনে তিনি বাংলা ভাষার যে বিরাট রত্ন ভাণ্ডার রয়েছে, সেই রত্ন ভাণ্ডারের খোঁজ পেয়েছিলেন, যার ফলে তিনি বাংলা ভাষা সাহিত্যের কাছে ফিরে এসেছিলেন। যার জন্ম হয়েছিল যশোর জেলার সাগরদাড়ি গ্রামে, কিন্তু তিনি মানুষ হয়েছেন রাজপুত্রের মতো। তার কোনো জিনিসের অভাব ছিল না, কিন্তু তার মানসিক গঠনের ক্ষেত্রে তিনি ভাষার ক্ষেত্রে অভাব বোধ করেছেন। তিনি মনে করেছেন ইংরেজি ভাষা, গ্রিক ভাষা, ফার্সি ভাষা যত মহান, বাংলা ভাষা মনে হয় তত মহান নয়। যার ফলে তিনি ইংরেজি ভাষাতে প্রথম সাহিত্য রচনা করার চেষ্টা করেছেন। তিনি নিজে 8-10টা ভাষা জানতেন এবং যার ফলে পৃথিবীর বিভিন্ন ভাষার যে সাহিত্যের রস তিনি গ্রহণ করেছেন অনায়াসে, যেটা তিনি মাতৃভাষা বাংলাতে পরবর্তীকালে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা মাইকেল মধুসূদন দত্তের কাছ থেকে পেয়েছি অমিত্রাক্ষর ছন্দ, সনেট, নাটক এবং শ্রেষ্ঠ বাংলা ভাষার মহাকাব্য মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। সেই মেঘনাদ বধ কাব্যের ছোট্ট একটা অংশ তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়েছে। আমরা এই কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা পড়তে গেলে তার আগে একটু আমাদেরকে জানতে হবে যে এই কবিতা আসলে কোথা থেকে উৎসারিত হয়ে কবির অন্তরে দাগ কেটেছে এবং তিনি আমাদের জন্যে কাগজের পৃষ্ঠায় দাগ রেখে গেছেন, লিখে গেছেন। আমরা দেখব আসলে এই ভারত উপমহাদেশে আমরা জানি যে বিভিন্ন ধর্মের লোক বাস করে, বিভিন্ন জাতির লোক বাস করে এবং এখানে প্রচুর ধর্ম, বর্ণ, জাতি লোক বসবাস করে ভারতবর্ষে। যখন মাইকেল মধুসূদন দত্ত মনে করেছেন যে তার যে মাতৃভাষা
বাংলা সেটি মানুষের সামনে সাহিত্য রচনা করার ভাষা নয়, মানুষের সামনে বলার ভাষা নয়, কিন্তু পরবর্তীকালে তিনি উপলব্ধি করেছেন পরের ভাষার চাইতে নিজের ভাষা যে কত শ্রেষ্ঠ সেটা তিনি প্রমাণ করেছেন তার বিভিন্ন সনেট কবিতাতে। তিনি খুঁজে পেয়েছেন বাংলা ভাষার রত্নভাণ্ডার রামায়ণ এবং মহাভারত। সেই রামায়ণের ছোট্ট একটা অংশ থেকে তিনি কিন্তু এই কাব্যগ্রন্থ রচনা করেছেন, মেঘনাদ বধ কাব্য। সেই মেঘনাদ বধ কাব্যেরই ছোট্ট একটা অংশ হচ্ছে তোমাদের বিভীষণের প্রতি মেঘনাদ। যেহেতু আমাদের সময় কম, সেহেতু আমরা প্রথমেই একটু শুরু করে ফেলি। মাইকেল মধুসূদন দত্তের তোমরা যখন ক্লাসে পড়বে কিংবা বাড়িতে পড়বে, তখন তোমাদের এই বইটিতে, সাহিত্য পাঠ বইটিতে দেখবে কবি পরিচিতি আছে, পিছনে টিকা আছে, এগুলো অবশ্যই পড়বে। শব্দার্থ আছে, টিকা আছে, এগুলো অবশ্যই পড়বে। তাহলে দেখবে তোমাদের এই কবিতাটা বুঝতে অত্যন্ত সুবিধা হবে। যদিও প্রথমত মনে হবে কবিতাটা খুব কঠিন, কিন্তু বুঝলে দেখবে এই কবিতাটার মতো সহজ আর কোনো কবিতা নাই। বাল্মীকি, মহাকবি বাল্মীকি রচিত রামায়ণ থেকে এই কবিতার অনুষঙ্গ নেওয়া হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত রামায়ণ থেকে এই অনুষঙ্গ নিয়েছেন। রামায়ণ, বাল্মীকি রামায়ণ বলো, কৃত্তিবাসের রামায়ণই বলো, সেখানে দেবতাকে বড় করে দেখানো হয়েছে। আর যারা অন্যায় করেছে বলছে সেখানে তারা হচ্ছে রাক্ষস। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তিনি একটা নতুন রাস্তা দেখিয়েছে আমাদেরকে। সেই রাস্তাটা হচ্ছে রাক্ষস শ্রেণীর মানুষ হলেও তাদের ভিতরে যে দেশপ্রেম ছিল, তাদের ভিতরে যে আত্মগর্ব ছিল, আত্মগরিমা ছিল, যেগুলো এখন কিন্তু আমাদের ভিতরে নেই, সেটা মাইকেল মধুসূদন দত্ত তার মহাকাব্যের মধ্যে দিয়ে আমাদের কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। যে জাতীয়তাবোধ, তার স্বদেশ প্রেম, সেই স্বদেশ প্রেমকে তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আমরা প্রথমে একটু রামায়ণ সম্পর্কে জেনে নিই। রামায়ণে দুটো পরিবার আছে, একটা হচ্ছে রাক্ষস পরিবার, একটা হচ্ছে মনুষ্য পরিবার বা দেবতাদের নির্দিষ্ট মনুষ্য পরিবার। মনুষ্য পরিবারে দেখা যাচ্ছে অযোধ্যা নামে একটা রাজ্য ছিল, যেখানে রাজা ছিলেন দশরথ। তার অসংখ্য পত্নী ছিল, প্রায় 300 পত্নী ছিল। তার ভিতরে 3 জন পত্নী ছিলেন প্রধান। 3 পত্নীর নাম সুমিত্রা, কৈকেয়ী এবং কৌশল্যা। এই 3 পত্নীর 4 পুত্র ছিল। তার মধ্যে কৈকেয়ীর পুত্র রাম, কৌশলার পুত্র ভরত এবং সুমিত্রার পুত্র লক্ষণ ও শত্রুঘ্ন। একবার কৌশলা রাজা দশরথের অসুস্থতায় খুব সেবা করেন, প্রাণপাত করে সেবা করেন, যার ফলে রাজা দশরথ তাকে উপহার দিতে চেয়েছিলেন, বর দিতে চেয়েছিলেন। রানী কৌশলা সেই সময় বর নেননি। তিনি বলেছিলেন, যখন আমার প্রয়োজন হবে তখন নেব। কখন তার প্রয়োজন হয়েছে? যখন রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রামকে রাজ্যাভিষেক করার জন্য নির্বাচিত করা হয়েছে। সেই সময় রানী কৌশলা রাজা দশরথের কাছে সেই বর বা উপহার চাইলেন। বললেন, বড় ছেলে রামকে
বনবাসে পাঠিয়ে দেওয়া হোক 14 বছরের জন্য, আর তার পুত্র ভরতকে সিংহাসনে বসানো হোক। এই দুটো বর তিনি চেয়েছিলেন। রাজা দশরথ বিপদে পড়েছিলেন যে তিনি বড় পুত্র রামকে সিংহাসনে বসাবেন না, রানী কৌশলার কাছে তিনি যে ওয়াদাবদ্ধ ছিলেন সেই ওয়াদা রক্ষা করবেন। যখন রাম জানতে পারল যে তার বাবা এই অসুবিধাতে পড়েছেন, তখন তিনি নিজেই বললেন যে তিনি বনবাসে যাবেন এবং ভরতকে রাজা করা হোক। তাতে রামের সাথে তার সঙ্গী হয়েছিল তার স্ত্রী সীতা এবং বৈমাত্রেয় ভাই লক্ষ্মণ। যেহেতু বড় ভাই রাম বনবাসে যাবে, সেহেতু তাদের নিরাপত্তা রক্ষার জন্যে, নিরাপত্তার লক্ষ্যে লক্ষ্মণ রামের অনুগামী হয়েছিলেন। এইখানে যখন তারা 14 বছর পঞ্চবটী বনে বনবাস কাটাচ্ছিলেন, সেই সময়ে আমরা যে বলেছি রাক্ষস পরিবার রয়েছে একটা, লঙ্কার অধিপতি রাবণ, যার মায়ের নাম নিকষা, বাবার নাম বিষ্ণুভা ঋষি, এবং রাবণের 3 ভাই। রাবণরা 3 ভাই, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ। এই 3 ভাইয়ের মধ্যে একজন হচ্ছেন তোমাদের কবিতায় যে পাঠ্য বিভীষণ, তিনি। আর রাবণের পুত্রের নাম হচ্ছে মেঘনাদ, অর্থাৎ বিভীষণের ভাতিজা মেঘনাদ। যখন পঞ্চবটী বনে রামকে বনবাস দেওয়া হয়, সেই সময় সেই পঞ্চবটী বনে আচ্ছা, এই যে রাজা রাবণের একজন বোন ছিল, তার নাম সুপর্ণখা। সে পঞ্চবটী বনে লক্ষ্মণ এবং রামকে দেখে অত্যন্ত মোহিত হয় এবং তাদেরকে বিবাহের প্রস্তাব দেয় লক্ষ্মণকে। লক্ষ্মণ রাজি হয় না। রাজি না হওয়াতে সুপর্ণখা অত্যন্ত রাগান্বিত হয় এবং লক্ষ্মণ একসময় দুর্ঘটনাবশত সুপর্ণখার নাক কেটে দেয়। তার কাছে যখন প্রেমের প্রস্তাব নিয়ে যায় সুপর্ণখা, সেই সময় লক্ষ্মণ সুপর্ণখার নাক কেটে দেয়। এতে রাজা রাবণ অত্যন্ত রাগান্বিত হয়, তার বোনের নাক কেটে দিয়েছে। তিনি রামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং ছদ্মবেশে, হরিণের ছদ্মবেশে এসে সীতাকে হরণ করে নিয়ে যান। সীতাকে হরণ করে নিয়ে যান এবং এই সীতাকে উদ্ধার করবার জন্য 2 ভাই রাম এবং লক্ষ্মণ লঙ্কার দিকে ধাবিত হন সীতাকে উদ্ধার করবার জন্য। সেই যুদ্ধে যে কি কি কাণ্ড ঘটেছিল সেটা সম্পূর্ণ আমরা রামায়ণ পড়লে বুঝতে পারবো। তোমাদের এখানে যেটা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রয়েছে সেটুকুতে আমরা দেখতে পাচ্ছি, যখন জানা গেল যে রাবণের পুত্র মেঘনাদ অত্যন্ত শক্তিশালী, সে যদি যুদ্ধে আসে তাহলে তাকে যুদ্ধে সামনাসামনি সম্মুখ যুদ্ধ যেটাকে বলা হয়, সেই যুদ্ধে তাকে কেউ পরাস্ত করতে পারবে না। কারণ কি, যে দেবতাদের রাজা যে ইন্দ্র, তিনিও কিন্তু মেঘনাদের কাছে পরাজিত হয়েছিলেন, যার জন্যে মেঘনাদের আরেক নাম ইন্দ্রজিৎ। ইন্দ্রকে জয় করেছিলেন জন্যে মেঘনাদের আরেক নাম ইন্দ্রজিৎ। তো তখন বিভীষণ তিনি রামের পক্ষ নিয়েছিলেন। তিনি অত্যন্ত ধর্মানুরাগী ছিলেন।
যার জন্যে তিনি রামের পক্ষ নিয়েছিলেন এবং তার ভাতিজা যে ইন্দ্রজিৎ, যে নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ করে অর্থাৎ অগ্নিদেবের পূজা করে যদি যুদ্ধে নামে তাহলে সেই যুদ্ধে তাকে কেউ পরাস্ত করতে পারবে না, সেই যজ্ঞ বা পূজা ভঙ্গ করবার জন্যেই লক্ষণ এবং বিভীষণ দুইজন নিকুম্ভিলা যজ্ঞাগারে সামনে এসেছিলেন মেঘনাদকে প্রতিহত করবার জন্য, মেঘনাদকে এই পূজা থেকে বিরত রাখবার জন্য এবং অন্যায় যুদ্ধে লক্ষণ মেঘনাদকে পরাজিত করে, মেঘনাদকে হত্যা করে। আমরা মাইকেল মধুসূদন দত্তের যে বিকল্প চিন্তা ভাবনার ধারা আমরা দেখতে পাই এখানে, কারণ তিনি দেখিয়েছেন রাক্ষস হলেও তারা সাজাত্যপ্রিয়, জাতীয়তা বোধ সম্পন্ন, আত্মনির্ভরশীল জাতি। তো আমরা একটু আসো এখানে বিভীষণ অর্থাৎ তার চাচা, মেঘনাদের চাচা, আমরা পেলাম মেঘনাদের চাচা বিভীষণ এবং কুম্ভকর্ণ দুইজনে, এবং তার বাবা হচ্ছে রাবণ। একটু কবিতাতে আসি। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। অর্থাৎ এতক্ষণ মানে আমরা তো জানি এতক্ষণ, অরিন্দম শব্দের অর্থ হচ্ছে অরিকে দমন করে যে, বিষাদ অর্থ হচ্ছে মন খারাপ করে, জানিনু মানে জানি, কেমনে আসি লক্ষণ পশিল, পশিল মানে প্রবেশ করিল, রক্ষপুরে মানে রাক্ষস পুরীতে। আমাদের এই কবিতা পড়তে অনেকটা সময় লাগবে, আমরা সামনের ক্লাসেও এই কবিতা পড়ব। তবে এই দুটো লাইনের অর্থ আমি তোমাদেরকে বললাম যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদ, অরিন্দম বলতে এখানে মেঘনাদকে বুঝিয়েছে। মেঘনাদ এতক্ষণে মন খারাপ করে বলল যে বুঝতে পারলাম এতক্ষণে যে লক্ষণ কেমন করে এই রাক্ষসপুরীতে এসে পৌঁছল। এই দুটো লাইনে আজকে আমরা পড়তে পারলাম। সামনের ক্লাসে আমরা আবার তোমাদেরকে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা পড়ব এবং বুঝব। যদিও মনে হবে কঠিন, কিন্তু আসলে কঠিন নয় যদি আমরা এটা একটু মনোযোগ সহকারে বুঝি। তোমরা অবশ্যই টিকা টিপ্পণীগুলো বাসায় ভালো করে দেখবে, পাঠ পরিচিতি দেখবে, কবি পরিচিতি দেখবে। আমি কবি পরিচিতি সম্পর্কে অল্প একটু তোমাদের বলেছি, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আরও জানার বিষয় রয়েছে এবং এই কবিতা যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ মেঘনাদ বধ কাব্যের যে বধ নামক অংশ যেটা ষষ্ঠ সর্গে রয়েছে সেখান থেকে সংকলিত হয়েছে। আমরা ইনশাআল্লাহ সামনের দিন তোমাদেরকে এই কবিতা আরও বিস্তারিত করে বুঝবো এবং বুঝাবো। খোদা হাফিজ।